সিম্পল ক্লোজ করে দেওয়া দরকার যে এই আইনের প্রভিশনের মধ্য দিয়ে কারো ফান্ডামেন্টাল রাইটস যেন ব্রিচ না হয়, কারো প্রতি বেআইনি আনজাস্ট আনফেয়ার কোনো আচরণ যেন রাষ্ট্র চাপিয়ে না দেয়। এরকম সিম্পল একটা ক্লোজ দিয়ে দিতে হবে। তখন যেটা হবে, বাকি যত কিছুর এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন আপনারা এক্সপেক্ট করছেন যেটা ফিজিবিলি দেওয়া সম্ভব না, ওই ক্লজটা তখন আমার অধিকারকে ডিফেন্ড করবে। যে যখন আরেকটা ক্লোজ আমাকে 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 জেলে পাঠানোর জন্য বলবে, তখন আমি ডিসক্লেম করব ওই ক্লোজ দিয়ে, ওটাকে দিয়ে ডিফেন্ড করব যে এই ক্লোজ বলছে যে আইন দিয়ে তুমি বেইনসাফি করতে পারবে না, আমার উপর জুলুম করতে পারবে না। অতএব এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে এটা জুলুম করা হচ্ছে। যেমন আজকে লিডার ভাই যেটা বললেন, ওখানে 4 নম্বর পয়েন্টে যেটা বলেছেন যে যারা ধরেন জুয়া যেসব দেশে বৈধ, তো এই জুয়া যারা খেলে তাদের অনলাইনে খেলতে তো অ্যাপস তৈরি করে দিতে হয়। এখন কোনো বাংলাদেশি এন্টারপ্রেনিয়র, একটা ইয়াং ছেলে মেয়ে এই অ্যাপসটা তৈরি করে দিল, জুয়ার একটা অ্যাপ তৈরি করে দিল লাস ভেগাসের জন্য, কোনো কোম্পানির জন্য। এখন এই আইনে কি আমি তাকে জুয়া খেলতে উৎসাহিত করা হচ্ছে, যেহেতু জুয়া নিষিদ্ধ, তাহলে কি ওই ছেলেটা অথবা ওই মেয়েটাকে কি আমি এখন আইনের আওতায় নিয়ে আসবো, তাকে আমি জেলে দেবো? এই প্রশ্নটা এখানে আসছে না, এটা আনার সুযোগ নাই তো। কারণ সে বাংলাদেশের অথবা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের সমাজের জন্য জুয়াকে সে প্রমোট করছে না। এই জুয়াটা প্রমোট করা হচ্ছে এমন একটা জায়গায় জন্য একটা অ্যাপস তৈরি করে দিয়েছে, এবং এটাই একটা টেকনিক্যাল জায়গা। এটা একেবারে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। আপনি একটা ছুরি বানাই দিতে পারবেন কিনা? এখন ছুরির কোম্পানিগুলোকে সবগুলো যদি ব্যান করে দেন, বিকজ গতকালকে অমুক কোম্পানির একটা ছুরি ব্যবহার করে একজন নাগরিককে হত্যা করা হয়েছে, তাহলে কি অমুক কোম্পানিটাকে আমি ব্যান করে দেবো, আইনের আওতায় নিয়ে আসবো, তুমি ছুরি কেন বানাইলা? এটা তো হতে পারে না। ডাক্তার হাসপাতালে যতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার প্রত্যেকটা দিয়ে ক্রাইম করা সম্ভব। তার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি চুরি, ডাকাতি, ছিনতাই করতে পারবেন। তাহলে ওইটাকে আমি ব্যান করে দেবো কিনা? এই জন্য হচ্ছে গুড ফেইথে যে কাজটা করবে এরকম একটা প্রফেশন যোগ করা দরকার, যে এরকম একটা কাজ যিনি করেছেন ইন গুড ফেইথ, যিনি এই দেশের নাগরিককে ক্ষতি করতে চান নাই, তাকে এই আইন থেকে এক্সেম্ট করতে হবে, সেটা জুলুমের শিকার না হয়। ফাইনালি হচ্ছে যেটা আমি বারবার বলছিলাম যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, এই যে এজেন্সির কথা যেটা বলা হচ্ছে, এটা আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়া উচিত না। বরং আমি ইংল্যান্ডে দেখেছি আপনার কোয়াঙ্গো টাইপের প্রতিষ্ঠান আছে, ইউরোপে আছে, রাষ্ট্রের টাকায় ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, স্বাধীন সংগঠন, কিন্তু রাষ্ট্র ফান্ড করে, কিন্তু রাষ্ট্র তার কাজে ইন্টারফেয়ার করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে খুব কাছাকাছি যদি বলি, তাহলে ক্যাবকে বলতে পারবেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, যেটা এটা বাংলাদেশ সরকারের এখানে একটা ইনভলভমেন্ট আছে। সে এখানে টপ অফিসিয়াল দেয়, ফান্ডিং করে, খরচপাতি দেয়, কিন্তু তারা মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই রকম স্বাধীন সংগঠন করে দিতে হবে এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে ওভারসি করবার জন্য, যারা রাষ্ট্র ফান্ডিং করবে, কিন্তু সংগঠনটা হবে নাগরিক সমাজ। নাগরিকরা ঠিক করবেন, বিশেষ করে পার্টিকুলারলি যারা ভিকটিম আছেন, এই যে আজকে ভিকটিম মেথডের কথা বলছেন, ভিকটিমরা, এক্সপার্টরা মিলে, সিভিল সোসাইটি, নাগরিক সমাজ মিলে সিদ্ধান্ত নেবেন যে এই সংগঠনের স্ট্রাকচার, কাঠামোটা কি হবে। সরকার শুধু দেখবে যে কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, মৌলিক জায়গা, রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল স্পেস গুলো আছে, সেগুলো এখানে কোনোভাবে ব্রিচ হচ্ছে কিনা, লঙ্ঘিত হচ্ছে কিনা। আর ফাইনালি হচ্ছে যে আমরা বারবার বলেছি যে ড্রাফট প্রভিশনকে বারবার রিড্রাফট এবং চেকিং এর জন্য নাগরিক সমাজের কাছে ট্রানজিশন পিরিয়ডে পাঠিয়ে দেয়া, যেটা অর্ডিন্যান্স আকারে পাশ করা হয়েছে, ওটা যদি আগেই নাগরিক সমাজের মতামতের জন্য পাঠিয়ে দেওয়া হতো, তাহলে আজকের পরামর্শগুলো ভাই বোনরা যা বলেছেন, যেটা লিখিত পরামর্শ এসেছে, এগুলো আগেই অ্যাকোমোডেট করার সুযোগ ছিল। বাট স্টিল ইটস নট টু লেট। আমি যারা এটা নিয়ে কাজ করছেন, মাননীয় আইন উপদেষ্টা, ওনার দৃষ্টি আকর্ষণ করবো, এবং আরো যারা টেকনিক্যাল স্পেস আছে গভর্নমেন্টে, তারা এগুলোকে সিরিয়াসলি রিভাইজ করবেন। এবং পার্টিকুলারলি যে আপনার এই ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। গ্রেফতার করা যাবে না উইদাউট জুডিশিয়াল ওভারসাইট। আমরা অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, ইংল্যান্ড, ইউরোপে যেটা ছিল সবচেয়ে বাজে আইন ছিল, বলা হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অথবা ভিয়েতনাম ওয়ারের পরে সবচেয়ে বাজে আইন হচ্ছে ছিল এই গত 99, 2000, 2001 করা সন্ত্রাস বিরোধী আইন যেগুলো ছিল। সেই সন্ত্রাস বিরোধী আইনেও আমরা দেখেছি রাতের বেলা হইলেও ম্যাজিস্ট্রেট থেকে আপনার অ্যারেস্টের ওয়ারেন্ট নিয়ে আসতো, এবং সেটা মানে একপক্ষীয় ছিল, এক পার্টে করা হতো, এবং এটার কিন্তু সমালোচনা ছিল। তাই ওয়ারেন্ট ছাড়া কোনো নাগরিককে গ্রেফতার করা যাবে না, কারণ এক্সিকিউটিভের গ্রেফতার করবার কোনো এখতিয়ার থাকতে পারবে না। এটাই হলো সেপারেশন অফ পাওয়ার।
আমরা যখন বলছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে মানে মানে বিভিন্নতা থাকতে হবে, এখানে দূরত্ব থাকতে হবে, যে একজন সকল ক্ষমতার অপপ্রয়োগ করবেন না। এই জন্য দেখবেন যে ব্রিটিশ আমল থেকে যে আইনটা চলে এসছে যে পুলিশের কাছে গুলি থাকে, পকেটে সে গুলিটা নিয়ে হাঁটে, কিন্তু নাগরিকের গায়ে গুলিটা করবার অধিকার তার থাকে না। ওই অধিকারটা দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, ম্যাজিস্ট্রেটকে, ডিসিকে দেওয়া হয়েছে। ওয়াই? কারণ এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। গুলি করার সক্ষমতা আর গুলি করতে পারার ক্ষমতা, এই দুইটা জিনিসকে আলাদা করে ফেলা হয়েছে।